উনিশ শতকের বাঙালি মুসলমানের মনোজগৎ ও সাহিত্য বিশ্লেষণের জন্য ভারতীয় মুসলমান, বাংলা অঞ্চলের অবাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দু অন্তত এই তিনটি বর্গের সাথে সম্পর্ক পরীক্ষা করা জরুরি। একই সাথে মনে রাখা দরকার, এটা গভীরভাবে শ্রেণীগত প্রশ্ন। অধ্যাপক আনিসুজ্জামান বেশ কিছু ক্ষেত্রে, যেমন বাঙালি মুসলমানের ইংরেজি শিক্ষা গ্রহণ প্রশ্নে আর্থিক সঙ্গতির কথা মনে রেখেছেন, কিন্তু নানা লক্ষণ থেকে মনে হয় এই ব্যাপারে আরও বেশি মনোযোগ দেয়া বাঞ্ছনীয়। মুসলমান সমাজের সংস্কার আন্দোলন কেন আবশ্যিকভাবে ধর্ম সংস্কার আন্দোলনে পর্যবসিত হয়েছিল, পর্যবসিত শব্দটা না বলে বলা উচিত রূপ নিল, তার ব্যাখ্যা শ্রেণী প্রশ্ন বা কৃষক প্রশ্ন ছাড়া পাওয়া যাবে না। ঠিক তেমনি বাঙালি মুসলমান সমাজের নেতারা প্রায় সবাই কেন উর্দুভাষী ছিল, তার ব্যাখ্যাও আসলে শ্রেণীগত। শুধু মতাদর্শ আর মনোজগতের বরাত দিয়ে এসবের কিনারা করতে যাওয়া আসলে এক গভীর জ্ঞানতাত্ত্বিক সংকট। উল্লেখ্য, মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য গ্রন্থ সহ এই বিষয়ের প্রভাবশালী প্রায় সমস্ত সন্দর্ভে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে। ভারতীয় মুসলমানরা যে ব্যাপকভাবে সংখ্যালঘু, ফলে তাদের সামষ্টিক মনস্তত্ত্ব ও প্রতিক্রিয়ায় প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সংখ্যালঘুতার প্রকাশ ঘটবে, প্রতিফলন ঘটবে, সে কথা মোটের উপর অনুল্লিখিতই থেকে গেছে। আগের শাসক ছিল মুসলমান, আর ব্রিটিশদের সাথে দেন দরবারে মুসলমানরা প্রায় সমান প্রতিপক্ষ হিসেবে নিজেদের উপস্থিত করতে পেরেছিল। প্রধানত এই দুই কারণে প্রায় সমস্ত আলোচনায় সংখ্যালঘুতার গুরুতর দিকটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। বাঙালি মুসলমানদের উত্তর ভারত প্রীতি, উর্দু প্রীতি ইত্যাদিকে আদতে সন্তোষজনকভাবে কিছুতেই ব্যাখ্যা করা যাবে না যদি সর্বভারতীয় সংখ্যালঘুতা বিষয়টিকে আড়াল করে কেবল মানসিক পশ্চাৎপদতার দিকটাকে মুখ্য করে তোলা হয়। তার চেয়ে বড় কথা, উনিশ শতকের বাঙালি ধারণাটি বিশুদ্ধত হিন্দু কল্পনা, কারণ সেখানে কলকাতায় বাঙালি মুসলমান সমাজ সম্পূর্ণ অনুপস্থিত ছিল। আর মুসলমানের তরফে বাঙালি জাতীয়তাবাদ 20 শতকের 50-60 দশকের মামলা। এমত অবস্থায় বাংলা ভাষা প্রীতিকে কেন্দ্রীয় বর্গ হিসাবে স্থির করে দেশপ্রেম ও প্রগতিশীলতা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কেবল যে ওই কালের ভাষা পরিস্থিতির প্রতি অমনোযোগের প্রমাণ দেয় তা নয়, এটা আসলে পরিষ্কারভাবে কালাতিক্রমী দোষ বা অ্যানাক্রনিজম। অধ্যাপক আনিসুজ্জামানের মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য সম্পর্কে বলা যায়, তিনি সেকালের প্রভাবশালী মতামত দ্বারাই চালিত হয়েছেন। তবে এক্ষেত্রে তার বড় কৃতিত্ব আছে। তিনি কেবল সে মতামতের বক্তা ছিলেন না, নিজেও সেই মতামতের পোষকতা করেছেন এবং উল্লেখযোগ্য পরিমাণে নতুন ভাষার যোগান দিয়েছেন।